আছে এবং কম্পিউটারের প্রত্যেকটা ইউনিট ইন্টারনালি কিভাবে ফাংশন করে সেটা আমরা এই চ্যাপ্টারে ইনিশিয়ালাইজ করব আর কি। হ্যাঁ, মানে হচ্ছে ইনিশিয়েট করব, জাস্ট কিছু অপারেশন সম্পর্কে জানবো, এরপরে আমরা ইনপুট আউটপুট ডিভাইসগুলো এর পরের চ্যাপ্টারে দেখব, ঠিক আছে? আর প্রত্যেকটা ডিভাইসের কাজ এর পরের চ্যাপ্টারে আমরা দেখব। সো এখানে আমরা হচ্ছে বেসিক্যালি বেসিক অপারেশন, ডিফারেন্ট টাইপস অফ কম্পিউটারস, আর একটা কম্পিউটারের বেসিক অর্গানাইজেশন কি সেটা জানবো, ইনপুট ইউনিটের ফাংশন জানবো, আউটপুট ইউনিটের ফাংশন জানবো, মানে বেসিক্যালি সবগুলো ইউনিটের ফাংশনস গুলো জানবো। আচ্ছা, সো পাঁচটা যে অপারেশন একটা কম্পিউটারে, কি কি অপারেশন দেখেন, একটা কম্পিউটারে কি একটা ইনপুটিং প্রসেস থাকে, রাইট? দ্যাট মিনস কম্পিউটার আপনার কাছ থেকে যে ইনস্ট্রাকশনটা নেয় সেটাকে আমরা বলছি কি ইনপুটিং, দ্য প্রসেস অফ এন্টারিং ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন ইনটু দ্য কম্পিউটার সিস্টেম, দ্যাট ইজ কল্ড ইনপুটিং প্রসেস। ওকে, স্টোরিং হচ্ছে আপনার কি, এই ডেটাটা যখন আপনি ইনপুট দিচ্ছেন তখন বেসিক্যালি স্টোরিং এর ব্যাপারটা বোঝাচ্ছে র্যামের যে ফাংশনটা সেটাকে বোঝাচ্ছে। র্যাম কি করে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার এই ডেটাটাকে স্টোর করে রাখে, তাই না? ইনিশিয়ালি যখন আপনি ইনপুট দেন বা ইনস্ট্রাকশনটা দেন তখন কি করে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই ডেটাটা স্টোর থাকে, কিন্তু সব সময় কিন্তু থাকে না, রাইট? স্টোরেজ ডিভাইসে পরবর্তীতে যেটা আপনার এক্সটার্নাল স্টোরেজ বা যেটা হচ্ছে আপনার রোমের কথা বলছি, সেটা পরবর্তীতে গিয়ে আপনি সেভ করলে স্টোর হয়, বাট ইনিশিয়ালি স্টোরিং এর কাজটা করে কিভাবে দেখেন, সেভিং ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন টু মেক দেম readily available for initial and additional processing whenever required। মানে ইনিশিয়াল প্রসেসিং এর জন্য যে স্টোরিং এর প্রয়োজনটা হয় সেটা ইনিশিয়ালি এই স্টোরিং প্রসেসটা করে, ঠিক আছে? এরপরে আসছে আপনার কি প্রসেসিং, পারফর্মিং অ্যারিথমেটিক অপারেশনস such as adding, subtracting, multiplying, dividing and performing modulus operation, যেটা আমরা আরেকটা ডিফারেন্ট অপারেশন সম্পর্কে জেনেছিলাম যেটা কিনা আপনার অ্যারিথমেটিক এর মধ্যেই করছে, তাই তো? আচ্ছা, or logical operation, logical operation কোনগুলো, comparisons are like equal to, less than, greater than etc, যখন আপনি দুই বা ততোধিক নাম্বারস এর মধ্যে বা ভ্যারিয়েবলস এর মধ্যে আপনি কম্পেয়ার করছেন, লেটস সে কোনটা বড় কোনটা ছোট, হ্যাঁ, বা আপনার দুইটা সংখ্যা সমান কিনা, রাইট? এই ধরনের অপারেশনগুলোকে বলা হচ্ছে কি লজিক্যাল অপারেশন, হ্যাঁ, কম্প্যারিজনগুলোকে। আচ্ছা, on data to convert them into useful information, তার মানে প্রসেসিং এর মধ্যে কি হচ্ছে, অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনগুলো আপনার প্রসেসিং এর মধ্যে পড়ছে, তাই তো? প্রসেসিং করে আপনার একটা মিনিংফুল ইনফরমেশন বা মিনিংফুল আউটপুট আপনাকে প্রদান করবে ইন ফিউচার। আউটপুটটা আসার আগে যে ব্যাপারটা হয় সেটাকে আমরা বলছি কি প্রসেসিং। আচ্ছা, এরপরে আপনার কি প্রসেসিং এর কাজ শেষ, দেন আউটপুটিং। দেখেন প্রত্যেকটা কিন্তু একটা আরেকটার সাথে লজিক্যালি কানেক্টেড, প্রত্যেকটা ইউনিট, রাইট? আচ্ছা, the process of producing useful information or results for the user such as a printed report or visual display, তার মানে আপনারা ডিসপ্লেতে যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আপনার কি আউটপুটিং এর মাধ্যমে আপনি এই রেজাল্টটা দেখতে পাচ্ছেন। ওকে, এন্ড দ্য কন্ট্রোলিং সিস্টেম অ্যাকচুয়ালি কি আপনার ওভারঅল যে এই চারটা অপারেশন হচ্ছে, এই চারটা অপারেশনকে ঠিকমতো ডাইরেক্ট করতে পারা, ইন্টারনালি কন্ট্রোল করতে পারার যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে আপনার কন্ট্রোলিং, হ্যাঁ, ডাইরেক্টিং দ্য ম্যানার অ্যান্ড সিকোয়েন্স ইন হুইচ all of the above operations are performed. Okay, so these are the 5 basic operation that all computer system actually follows. So
বেসিক অর্গানাইজেশন অফ আ কম্পিউটার সিস্টেম। দেখেন এখানে ইনপুটগুলোর একটা সুন্দর ডায়াগ্রাম দেয়া ছিল, কিন্তু সেটা তো পুরোটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা কি জুম আউট কেউ করতে পারবেন? আমি এখানে কোনো অপশন দেখতে পাচ্ছি না জুম আউটের। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, বেসিক্যালি এখানে আপনার টোটাল হচ্ছে আপনার 4টা ইউনিট। হ্যাঁ, 4টা ইউনিটের মধ্যে ইনপুট ইউনিট অ্যাকচুয়ালি আপনার প্রোগ্রাম বা ডেটা বা ইনস্ট্রাকশনগুলোকে আপনার ইনিশিয়ালি সে গ্রহণ করে কম্পিউটার রিডেবল ইনস্ট্রাকশনে রেডি করে। হ্যাঁ, রেডি করার পরে সে স্টোরিং এর কাজটা, স্টোরেজ যে ইউনিটটা আছে এখানে সম্পন্ন হয়। স্টোরেজ ইউনিট থেকে দেখেন আপনার যখন ইনপুটটা হয়ে গেল, ইনপুটটা নিল, তখন কিন্তু কন্ট্রোল ইউনিটের কাজ শুরু হয়ে যায়। কন্ট্রোল ইউনিটই বেসিক্যালি আপনার স্টোরেজ ইউনিটেও কাজটা পাঠায়, হ্যাঁ, ইনস্ট্রাকশনটা পাঠায়। এন্ড প্রত্যেকটা কাজ দেখবেন, প্রত্যেকটা ইউনিট আপনার কন্ট্রোল ইউনিট দ্বারাই অ্যাকচুয়ালি ডাইরেক্ট হয়। ঠিক আছে? কন্ট্রোল ইউনিটের মধ্যে বেসিক্যালি আপনার কন্ট্রোল ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট, দুইটা ইউনিট থাকে। অ্যারিথমেটিক লজিক ইউনিটে হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো সম্পন্ন হয়, এবং কন্ট্রোল ইউনিট বেসিক্যালি হচ্ছে আপনার পুরো বাকি ইউনিটগুলোকে একটা আরেকটার সাথে ইন্টারকানেক্ট করে। হ্যাঁ, আর এই দুইটা ইউনিটকে একত্রিতভাবে আপনারা সিপিইউ বলেন, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হিসেবে আমরা জানি। হ্যাঁ, আর আউটপুট ইউনিট হচ্ছে আপনার ইনফরমেশন বা রেজাল্টগুলো আপনাদেরকে প্রদর্শন করে। আউটপুট ইউনিট হিসেবে আমরা ডিসপ্লে মনিটরটাকে আউটপুট ইউনিট হিসেবে বলতে পারি, রাইট? আচ্ছা, সো ইনপুট ইউনিটের যে কাজগুলো আছে সেটা এখানে দেয়া আছে। আচ্ছা, ইনপুট ইউনিটটা কি করে? ইট accepts or reads instructions and data from outside world। মানে হচ্ছে আপনার থেকে যে ডেটাটা বা ইনস্ট্রাকশনটা আপনি দিচ্ছেন সেটা ইনপুট ইউনিট রিসিভ করে, রাইট? রিসিভ করার পরে কি করে? এই ইনস্ট্রাকশন বা ডেটাগুলোকে কনভার্ট করে কম্পিউটার অ্যাকসেপ্টেবল ফর্মে। তার মানে কম্পিউটার তো আপনার ইনস্ট্রাকশনটা ডাইরেক্টলি সে বুঝতে পারে না, রাইট? এটাকে কনভার্ট করতে হয়। কম্পিউটার তো শুধু আপনার 0 and 1 বোঝে। সো ইনপুট ইউনিট অ্যাকচুয়ালি উইথ দ্য হেল্প অফ কন্ট্রোল ইউনিট, ইনপুট ইউনিট এই কাজটা করে। কি করে? আপনার ইনস্ট্রাকশনটাকে কম্পিউটার অ্যাকসেপ্টেবল ফর্মে কনভার্ট করে ফার্দার প্রসেসিং এর জন্য রেডি রাখে। ওকে, ঠিক আছে? যেটা বললাম, ইট সাপ্লাইজ দ্য কনভার্টেড ইনস্ট্রাকশনস এন্ড ডেটা টু দ্য কম্পিউটার সিস্টেম ফর ফার্দার প্রসেসিং। ওকে, বুঝতে পারছি? খুবই সহজ। হ্যাঁ, সেকেন্ডারি স্টোরেজ ওটা কি ছিল? সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে ওটা স্টোরেজ ইউনিটের একটা দুইটা ধাপ না, মানে একটা অংশ আর কি। দুইটা অংশ, একটা হচ্ছে আপনার কি প্রাইমারি স্টোরেজ, একটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। প্রাইমারি স্টোরেজটা হচ্ছে আপনার র্যাম, সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে আপনার রম বা আপনি যে হার্ড ডিস্ক যেগুলো ইউজ করেন, হ্যাঁ, সেকেন্ডারি স্টোরেজ হিসেবে। পেন ড্রাইভও হতে পারে একটা সেকেন্ডারি স্টোরেজ। রোমের কোন উৎপাদন কি? র্যান্ডম অ্যাক্সেস মেমরি। আর রোমের কি হলো? র্যান্ডম রোমটা ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। সো দেখেন, এরপরে হচ্ছে আউটপুট ইউনিটের কাজটা একটু দেখেন। ওয়েট আ মোমেন্ট।
আচ্ছা, রোম হচ্ছে বেসিক্যালি আপনার রিড অনলি মেমরি। এটা হচ্ছে আপনার শুধুমাত্র রিডিং এর জন্য ইউজ করা হয়, হ্যাঁ। সো রিড অনলি মেমরি এন্ড হচ্ছে সেকেন্ডারি স্টোরেজে হচ্ছে আপনার রোমটা মানে জাস্ট আপনার ইনস্ট্রাক্টগুলোকে রিড করতে পারে আর কি, মানে স্টোর করে রাখে আর কি ডেটাটাকে, দ্যাটস ইট। ও ফার্দার কোনো প্রসেসিং করে না। প্রসেসিং বেসিক্যালি করে হচ্ছে র্যাম করে, স্টোরিং যে বিষয়টা র্যাম ফাংশন, র্যামিং ফাংশন, হ্যাঁ র্যাম ফাংশন করে, প্রসেস করে, আর রোম হচ্ছে স্টোর করে। ওকে, সো আচ্ছা দেখেন, দেখেন আউটপুট ইউনিটের কাজগুলো কি কি। আউটপুট ইউনিট কি করে? accepts the result produced by the computer which are encoded form and hence cannot be easily understood by us। তার মানে আপনার কি করছে, ইনপুট ইউনিট কি করলো, আপনার থেকে ডেটাটা গ্রহণ করলো, তাই তো? গ্রহণ করে কম্পিউটার অ্যাকসেপ্টেবল ফর্মে কি করেছে, কনভার্ট করেছে। তার মানে সে বাইনারিতে কিন্তু কনভার্সন হয়েছে। এখন আউটপুট ইউনিট কি করবে, এই বাইনারিতে কনভার্টেড যে রেজাল্টটা আসছে, অবশ্যই সেই রেজাল্টটাও তো বাইনারিতেই আসছে, রাইট? সো এই রেজাল্টটা আউটপুট ইউনিট কি করছে, উইথ দ্য হেল্প অফ কন্ট্রোল ইউনিট আউটপুট ইউনিট এই ডেটাটাকে ক্যাপচার করছে। কিন্তু এই ডেটাটা কিন্তু ইনফরমেশন, বেসিক্যালি ডেটা না, এই ইনফরমেশনটাকে ক্যাপচার করছে, কিন্তু এই ইনফরমেশনটা আপনি কিন্তু বুঝতে পারবেন না, কারণ সেটা বাইনারিতে আছে, রাইট? তো কনভার্ট হয়ে তারপর it convert this coded results to human acceptable form বা readable form। হ্যাঁ, সে প্রথমে ক্যাপচার করলো, এরপরে আপনার বোধগম্য ল্যাঙ্গুয়েজে সেটাকে কনভার্ট করেছে। হ্যাঁ, এরপরে আপনাকে কি করবে, এই রেজাল্টটা আউটসাইড ওয়ার্ল্ডে বা আপনাকে প্রদর্শন করবে। ওকে, তাহলে আউটপুট ইউনিট। এরপর আসেন স্টোরেজ ইউনিট। স্টোরেজ ইউনিট কি করছে, ডেটা এন্ড ইনস্ট্রাকশনস রিকোয়ার্ড ফর প্রসেসিং, এই ডেটা আর ইনস্ট্রাকশন যেটা আসছে, হ্যাঁ, এটাকে স্টোরেজ ইউনিট কি করছে, স্টোর করে রাখছে। আচ্ছা, স্টোর করে রাখছে কতক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত এই রেজাল্টটা প্রসেস হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই ডেটাটা স্টোর থাকবে স্টোরেজ ইউনিটে, র্যামের মধ্যে, রাইট? আচ্ছা, এখন ডেটাটাকে যখন আপনি সেভ করবেন একমাত্র তখনই গিয়ে এটা সেকেন্ডারি স্টোরেজে পার্মানেন্টলি স্টোর হবে, বাট ইনিশিয়ালি কিন্তু ডেটাটা আপনার পার্মানেন্টলি স্টোর হচ্ছে না, রাইট? এন্ড কি হয়, রমে গিয়ে সেভ, হ্যাঁ রমে গিয়ে পরে সেভ হবে আপনার ইনস্ট্রাকশনে, বাট ইনিশিয়ালি সে কি করবে, রেজাল্টটাকে প্রসেস করার জন্য স্টোর করবে। আচ্ছা, এরপরে দেখেন ফাইনাল রেজাল্টস অফ প্রসেসিং বিফোর দে আর রিলিজ টু অ্যান আউটপুট ডিভাইস, মানে আউটপুট ডিভাইসের রিলিজ হওয়ার আগ পর্যন্ত এই ডেটাটাকে স্টোর করে রাখে প্রসেসিং টাইমটাতে। হ্যাঁ, এখন আসতেছেন আপনার স্টোরেজের মধ্যে আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ আর একটা হচ্ছে কি সেকেন্ডারি স্টোরেজ। তো সবার আগে আমরা দেখি যে প্রাইমারি, এগুলো আমরা অলরেডি জানি, তাই না? মানে এগুলো একবার রিডিং করলেই আশা করি আমাদের হয়ে যাবে, মানে লিখতে পারবো, তাই তো? মুখস্থ করার দরকার নেই, বাট একটু বুঝি, একটু বুঝলে আরো মানে ভালোভাবে আমার মনে হয় এক্সামের খাতায় ভালোভাবে লিখতে পারবে। আচ্ছা, সো প্রাইমারি স্টোরেজ দেখেন ইউজ টু হোল্ড রানিং প্রোগ্রাম ইনস্ট্রাকশন, ঠিক আছে? ইউজ টু হোল্ড ডেটা, ইন্টারমিডিয়েট রেজাল্টস and results of ongoing processing of jobs, মানে কি হচ্ছে আপনার যতক্ষণ পর্যন্ত প্রসেস হচ্ছে ডেটাটা ঠিক ততক্ষণ পর্যন্ত এখানে স্টোর হচ্ছে প্রাইমারি স্টোরেজে, ঠিক আছে? ফাস্ট ইন অপারেশন, স্মল ক্যাপাসিটি, অবশ্যই স্মল ক্যাপাসিটি। র‍্যামের কি ক্যাপাসিটি অনেক বেশি থাকে? র‍্যামের ক্যাপাসিটি কত থাকে বলেন তো সর্বোচ্চ? মানে আপনার 2 জিবি 4 জিবি, রাইট? 4 জিবি র‍্যাম মানেই হচ্ছে অনেক বেশি ফাস্টার, রাইট? প্রসেসিং স্পিড অনেক হায়ার দেয় 4 জিবি র‍্যাম হলে, রাইট? কারণ কি এখানে আপনার ডেটাটা তো বেশিক্ষণ স্টোর করে রাখছে না, শুধুমাত্র প্রসেস
প্রসেসিং এর জন্য ওই টাইমটা সে রাখছে। তো এর ক্যাপাসিটি স্মল হলেও কোনো অসুবিধা নেই, বাট এটা এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ না? আপনার RAM এর ক্যাপাসিটির অনুযায়ী কিন্তু আপনার ডিভাইসের প্রাইস অনেক বেড়ে যায়। আপনি সেটা ফোন বলেন বা হচ্ছে ল্যাপটপ বলেন বা পিসি বলেন, হোয়াটএভার ইট ইজ। সো আপনার RAM এর ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসটাও আপ ডাউন করে। ROM এর ক্যাপাসিটি কিন্তু হচ্ছে আপনি চাইলে বেশি নেওয়া যায়, তাই না? কম বেশিও করা যায়। ROM এর প্রাইসটা কিন্তু কম থাকে স্টোরেজ, সেকেন্ডারি স্টোরেজ যেটা। আচ্ছা, ভলাটাইল মানে কি? আপনার যে কোনো সময় যদি পাওয়ার অফ হয়ে যায় তাহলে ডেটাটা লস্ট হওয়ার চান্সেস থাকে। ওয়ার্ডে যদি কাজ করেন, যদিও এখন আপনার আপগ্রেড হয়েছে, এখন দেখা যায় যে পাওয়ার অফ হয়ে গেলেও আপনার প্রিভিয়াস ডেটাটা অনেক সময় আপনি রিস্টোর করতে পারছেন, কিন্তু কিছু কিছু পিসিতে আবার হয় না। এটা ডিপেন্ড করে আপনার অপারেটিং সিস্টেমটার উপরে। সো কি হয়, আপনার র্যামে আপনার পাওয়ার লস হয়ে গেলে বা পিসি বন্ধ হয়ে গেলে ডেটাটা মুছে যেতে পারে, মুছে যায় আর কি, তাই তো? ওকে, এরপরে আসেন সেকেন্ডারি স্টোরেজ। অলরেডি প্রাইমারি স্টোরেজেই সেকেন্ডারি স্টোরেজ সম্পর্কেও বলে দিয়েছি। সেকেন্ডারি স্টোরেজ ইউজ টু হোল্ড স্টোরড প্রোগ্রাম ইনস্ট্রাকশন। যে প্রোগ্রাম ইনস্ট্রাকশনগুলো অলরেডি স্টোর করা সেগুলো হচ্ছে সেকেন্ডারি স্টোরেজে থাকে, তাই তো? ইউজ টু হোল্ড ডেটা এন্ড ইনফরমেশন অফ স্টোর জবস। ওটা হচ্ছে প্রসেসিং জবের জন্য ছিল, এটা স্টোর জবের জন্য। হ্যাঁ, স্লোয়ার দেন প্রাইমারি স্টোরেজ, প্রাইমারি স্টোরেজের থেকে কিছুটা স্লোয়ার, লার্জ ক্যাপাসিটি, আর লট চিপার দেন প্রাইমারি স্টোরেজ। যেমন আমরা এক্সটারনাল মেমরি যে ইউজ করি এগুলো তো হ্যাঁ, সেকেন্ডারি স্টোরেজ। এক্সটারনাল মেমরি প্লাস হচ্ছে আপনার ফোন মেমরি বলতে পারেন। ফোনের যে আপনার RAM তো ডিফারেন্ট, ROM তো ডিফারেন্ট থাকে, তাই না? সেকেন্ডারি স্টোরেজ যেটা সেটা তো ডিফারেন্ট থাকে। আপনি কত, হ্যাঁ 32 জিবি 64 জিবি, এখন তো টেরাবাইটও ইউজ করে, তাই না? সো এগুলা হচ্ছে আপনার সেকেন্ডারি স্টোরেজ। তো অনেক বেশি চিপার না প্রাইমারি স্টোরেজের ক্ষেত্রে। প্রাইমারি স্টোরেজ কি আপনি 64 জিবি চিন্তা করতে পারেন না। সো 64 জিবি আপনি চাইলে সেকেন্ডারি স্টোরেজ, কিন্তু আপনি টেরাতে চলে গেছেন, এটাই বলছে। আচ্ছা, রিটার্নস ডেটা ইভেন, আচ্ছা উইদাউট রিটেইনস, অ্যাকচুয়ালি রিটেইনস ডেটা ইভেন উইদাউট পাওয়ার, মানে হচ্ছে এখানে একবার সেভ হয়ে গেলে এরপরে পিসি বন্ধ হয়ে যায়, যেমন চাই তাই হোক আপনার ডেটাটা থাকবে, স্টোর থাকবে। ওকে, এরপরে দেখেন এটারও একটা সংক্ষিপ্ত বিবরণ আমরা দিয়ে দিয়েছি যে আপনার ALU আলু, এই আলুর কাজটা কি আসলে? আলু অ্যাকচুয়ালি সবকিছুর সাথেই যায়, তাই না? সো এও সবকিছুর সাথেই অ্যাকচুয়ালি সব ধরনের লজিক্যাল যত অপারেশন আছে সবকিছু অ্যাকচুয়ালি ALU আলুর মধ্যেই সম্পন্ন হয়। হ্যাঁ, সো এই আলুর কাজটা কি? আলু হচ্ছে আপনার কি করবে? অ্যারিথমেটিক লজিক ইউনিট অফ আ কম্পিউটার সিস্টেম is the place where the actual executions of instructions take place during processing operations. তার মানে যেখানে আপনার অ্যাকচুয়ালি লজিক্যাল অপারেশনগুলো এক্সিকিউট করা হয় বা প্রসেস করা হয়, সেই ইউনিটটার নামই হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখানে নামটার মধ্যেই ওর কাজটা বলা আছে। এখানে কি কি অপারেশন হয়? অ্যারিথমেটিক অপারেশন হয় এবং লজিক্যাল অপারেশন হয়। ঠিক আছে, অ্যারিথমেটিক অপারেশন কোনগুলো বলেন তো? ওই যে এডিশন, মাল্টিপ্লিকেশন, মডুলাস, তারপরে সাবট্রাকশন, এগুলো ঠিক বলছো? আমি জানি না, আচ্ছা, হ্যাঁ এগুলোই, হ্যাঁ যোগ বিয়োগ গুণ ভাগ, এই ম্যাথমেটিক ক্যালকুলেশনগুলোকে বলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন। আর লজিক্যাল অপারেশন কোনগুলো দেখি, ও ছাড়া অন্য কেউ বলেন। রাইসুল, কি লজিক্যাল অপারেশন কোনগুলো? লজিক গেটস, হ্যাঁ হ্যাঁ লজিক গেটস বলেন। লজিক গেটের কাজ কি? কি করে লজিক গেট? আচ্ছা,
একটু আগেই তো বললাম লজিক্যাল অপারেশন কোনগুলো এখানে কম্প্যারিজন হতে পারে তাই না গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু নট ইকুয়াল টু তারপর এগুলো হচ্ছে লজিক্যাল অপারেশন বা কোন একটা লজিক্যাল ইনস্ট্রাকশন দিচ্ছেন আপনি কিছু রাইট করছেন বা ধরেন যে আপনার দুইটা ডেটা ইনপুট দিয়েছেন দুইটা ডেটার মধ্যে কম্প্যারিজন করছেন হ্যাঁ এগুলো কি লজিক্যাল অপারেশন এই লজিক্যাল অপারেশন আপনারা এক্সেলে যখন কাজ করেন যখন অনেক বড় ডেটা নিয়ে কাজ করেন কম্পেয়ার করেন তাই না ওখানে ফর্মুলা বসান এই কাজগুলো সব এই ইউনিট থেকে সম্পন্ন হয় মানে যোগ বিয়োগ গুণ ভাগ তারপরে বিভিন্ন ফর্মুলাস হতে পারে লজিক্যাল ফর্মুলা থাকে না ইফ ইউজ করেন না আপনারা এক্সেলে ফর্মুলা বসান না যে ইফ হচ্ছে এই একটা ব্লক যদি আরেকটা ব্লকের সমান হয় তাহলে আরেকটা ব্লকে এই ধরনের কাজ হবে এরকম কাজ করেন না করেন যতক্ষণ লজিক ইউনিটটা দিব ততক্ষণ যেটা প্রসেস করবেন না মানে লজিক ইউনিটের মধ্যেই হচ্ছে আপনার ডেটাটা প্রসেস হচ্ছে লজিক ইউনিট তো বাই ডিফল্ট সেট থাকে এটা কি এটা সিপিইউ এর একটা পার্ট সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে হচ্ছে আপনার একটা পার্ট কিন্তু হচ্ছে লজিক ইউনিট হ্যাঁ সো এখানে নামটাতেই কাজ বলা আছে অ্যারিথমেটিক লজিক ইউনিট তার মানে অ্যারিথমেটিক অপারেশন এন্ড লজিক্যাল অপারেশন এই ইউনিটে হবে ওকে খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে কি জি ম্যাম লজিক ইউনিটে কঠিন হয়ে গেছে যেমন অ্যারিথমেটিক বুঝতে পারছি ক্যালকুলেটরে বোঝাচ্ছে কিন্তু লজিক ইউনিটে একটু আই মিন লজিকটা অ্যাকচুয়ালি কম্প্যারিজন বোঝাচ্ছে কিছু কম্পেয়ার করা কিছু কম্পেয়ার করা ধরেন a হচ্ছে আপনার 5 b হচ্ছে আপনার 6 এখন আপনি a আর b এর মধ্যে a is greater than b or আপনি বলতে পারেন a is less than b মানে কম্পেয়ার করছেন এটা না দিই ধরেন যে a is less than b বের করতে চাচ্ছেন বা আপনি বলতে চাচ্ছেন a কি ইকুয়াল টু b কিনা ঠিক আছে আচ্ছা দুইবার ইকুয়াল বুঝাইছি যে দুইটার মান সমান কিনা এটা বের করার জন্য এখানে একটা ইকুয়াল এবং দুইটা ইকুয়ালের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে একটা ইকুয়াল মানে হচ্ছে এই মানটা আপনি এর মধ্যে ইনক্লুড করলেন আর দুইটা ইকুয়াল মানে হচ্ছে কম্পেয়ার করছেন এখানে আপনি লজিক্যাল অপারেশন যে a আর b সমান কিনা এটা চেক করছেন মানে ম্যাথমেটিকের জন্য এটাই হ্যাঁ ম্যাথমেটিক্যালি আপনার এই যে লজিক্যাল অপারেশন গুলো ধরেন এই ধরনের তারপরে এই ধরনের এই অপারেশন গুলো হচ্ছে এগুলাকে বলা হচ্ছে কি লজিক্যাল অপারেশন ওইটার কি সাইন দিতে বড় বা সমান কি যে a হ্যাঁ গ্রেটার দেন b ছোট বা সমান কিনা বড় বা সমান কিনা ঠিক আছে এই ধরনের কম্প্যারিজন এটা হচ্ছে সমান কিনা এই ধরনের কম্প্যারিজন যখন করতে যাচ্ছেন এগুলাকে কি লজিক দিয়ে চিন্তা করছেন না যে এটা হচ্ছে কিনা কোনটা হলে কোনটা হবে এটা তো লজিক্যাল একটা অপারেশন সো এই ধরনের লজিক্যাল অপারেশন এবং এই যোগ বিয়োগ গুণ ভাগ a + b a - b a * b a / b এই কাজগুলো এই সব ধরনের কাজগুলো হচ্ছে আপনার এই ইউনিট সম্পন্ন করে হ্যাঁ অ্যারিথমেটিক হচ্ছে মানে বোঝাচ্ছে এগুলা লজিক মানে বোঝাচ্ছে এগুলা ও মানে গট ইট এটা দুই রকম সো নামটাই ওর হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট তাহলে অ্যারিথমেটিক মানে যোগ বিয়োগ গুণ ভাগ বোঝাচ্ছি লজিক মানে হচ্ছে আমরা লজিক্যালি যেটা চিন্তা করি কম্প্যারিজন হতে পারে সেটা ঠিক আছে এরপরে দেখেন কন্ট্রোল ইউনিট বেসিক্যালি হচ্ছে কি করে আপনার বাকি যে ইউনিটগুলো আছে এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কানেকশন বিল্ড আপ করে বা এই ইউনিটগুলো কিভাবে কাজ করবে কোনটা কখন কাজ করবে কোন কাজটা আগে হবে কোন কাজটা পরে হবে কোন ইনস্ট্রাকশনটা সে আগে মানবে কোন ইনস্ট্রাকশনটা পরে মানবে এই সব কাজগুলো ডিরেকশন দেয় হচ্ছে আপনার কন্ট্রোল ঠিক আছে সো এখানে এগুলোই বলা আছে কন্ট্রোল ইউনিট অফ আ কম্পিউটার সিস্টেম ম্যানেজেস এন্ড কোঅর্ডিনেটস the operation of all other components of the computer system তাহলে
আদার্স যত কম্পোনেন্ট থাকে একটা কম্পিউটার সিস্টেমের সেগুলোর মধ্যে সেগুলো কোরিলেশন করা এবং ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে বেসিক্যালি আমার কন্ট্রোল ইউনিট। ওকে, the control unit is a component of a computer's central processing unit, ঠিক আছে, that directs operation of the processor. It controls communication and coordination between input output devices. বুঝতে পারছি? Clear? It reads and interprets instructions and determines the sequence of processing data. তার মানে আপনি কি করতে পারেন, একটা কম্পিউটারের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স কি, ভার্সিটালিটি, তাই না? কম্পিউটার কি করতে পারে, একই সাথে বিভিন্ন টাইপের কাজ করতে পারে। তার মানে আপনি কম্পিউটারকে একটা টাইম 4-5টা ইনস্ট্রাকশন দিতে পারেন, কিন্তু এই ইনস্ট্রাকশনগুলো সে কিভাবে সিকোয়েন্স ওয়াইজ ফলো করে না। আপনি লেটস সে একটা গান প্লে করলেন, এরপরে সাথে আপনি টাইপিং এর জন্য ওয়ার্ড ইউজ করছেন, পাওয়ার পয়েন্ট ইউজ করছেন। সবার আগে লেটস সে আপনি গানটা প্লে করছেন ইউটিউবে গিয়ে, এখন 3টা ইনস্ট্রাকশন আপনি তো খাট করে দিয়ে দিলেন, তাই না? এখন কম্পিউটার কি করবে, আগে কিন্তু গানটাই প্লে হচ্ছে, তাই না? এটা হচ্ছে যদি কম্পিউটারের প্রসেসিং আপনার ফাস্টার হয় তাহলে ওভাবে ডিফারেন্সটা বোঝা যায় না, কিন্তু যদি কম্পিউটার একটু স্লোয়ার হয় তাহলে কি হয়, আপনার গানটা আগে প্লে হয়, এরপরে কতক্ষণ পরে দেখবেন ওয়ার্ড ফাইলটা আসছে, এরপরে কতক্ষণ পরে দেখবেন আপনার পাওয়ার পয়েন্টটা ওপেন হচ্ছে। এটা কিন্তু একটা সিকোয়েন্স আকারেই আসছে, মানে আপনি প্রথমে যে ইনস্ট্রাকশনটা দিয়েছেন সে কিন্তু প্রথমে সেটাই ফলো করছে, আরেকটা ইনস্ট্রাকশন কিন্তু ফলো করছে না। মানে আপনি আগে গান প্লে করতে চেয়েছেন কিন্তু সে কিন্তু আগে ওয়ার্ড ইউজ করছে না, ওয়ার্ড ওপেন করছে না, গানটাই আগে প্লে করছে। এই যে এই কাজটা ইন্টারনালি যে কাজটা, এই রিসিভ করে সিকোয়েন্সটা সিগন্যাল পাঠানো, এই কাজটা অ্যাকচুয়ালি কন্ট্রোল ইউনিটের কাজ। কন্ট্রোল ইউনিট হচ্ছে সিপিইউ এরই একটা অংশ। হ্যাঁ, সো কন্ট্রোল ইউনিট কি করে, এই সিকোয়েন্সগুলো মেইনটেইন করে, কোন ইউনিটটা কখন কাজ করবে। হ্যাঁ, আপনি ইনপুট আগে নেয়ার আগে কিন্তু আউটপুট প্রদর্শন হয় না, ইনপুটটাই আগে আপনার রিসিভ করে, রাইট? সো ইনপুট ইউনিটের কাজটা আগে আসতেছে, আউটপুট ইউনিটের কাজটা যে পরে করছে, এই জিনিসটা ডাইরেক্ট করছে হচ্ছে বেসিক্যালি আপনার এই কন্ট্রোল ইউনিট। ওকে, সিপিইউ মানে কি, যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট? হ্যাঁ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে সিপিইউ, এন্ড এই সিপিইউ এর হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এবং কন্ট্রোল ইউনিট। এই দুইটা মিলে আপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা সাজানো হয়েছে, ঠিক আছে? It directs the operation of the other units by providing timing and control signal, যেটা বললাম টাইমিংটা সে মেইনটেইন করে, কোন কাজটা কে কখন করবে। এখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট, তাই না? 5টা ডিপার্টমেন্ট, 5টা না 4টা বলতে পারি, তাই তো? একটা তো কন্ট্রোল ইউনিট 5 নাম্বারটা। সো 4টা ডিপার্টমেন্টের মধ্যে কি কি ছিল, ইনপুটিং ছিল, আউটপুটিং ছিল, স্টোরিং ছিল, প্রসেসিং ছিল। এই কার কাজ কখন হবে, কে কখন কাজ করবে এবং কিভাবে কাজ করবে, এটা ডাইরেক্ট করে বেসিক্যালি হচ্ছে আপনার কন্ট্রোল ইউনিট। All computer resources are managed by control unit. এই একই কথাই বারবার বলছে। It directs the flow of data between the central processing unit and all other devices. ঠিক আছে, তাহলে কন্ট্রোল ইউনিট কি করছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং বাকি ডিভাইসগুলোর মধ্যেও ডেটার যে ফ্লোটা এটা মেইনটেইন করছে বা কন্ট্রোল করছে। ওকে, আর ভালো লাগছে না? আচ্ছা, ঠিক আছে। সো এই পর্যন্ত বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে? এখনো 1 ঘন্টা বাকি আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা কাজ করি, তাহলে এটা বন্ধ করেন। বন্ধ করুন, পজ করুন। পজ করেন। সো ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কম্পিউটার কি। কম্পিউটার অ্যাকচুয়ালি কম্পিউট ওয়ার্ডটা থেকে এসেছে, যেটার অর্থ হচ্ছে ক্যালকুলেট করা। হ্যাঁ,
গণনা করার জন্য প্রথমত কম্পিউটারটাকে ইনভেন্ট করা হলো এবং এই কম্পিউটারটাকে অ্যাকচুয়ালি বলা হয় কি কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা কিনা খুব স্পিডে মানে একটা হাই স্পিডে অ্যারিথমেটিক অপারেশনগুলো সম্পন্ন করতে পারে। আমরা একটু আগেই দেখলাম যে অ্যারিথমেটিক অপারেশনগুলো আসলে কি কি, তাই না? আচ্ছা, আবার কম্পিউটারকে কি করা হয় একটা ডেটা প্রসেসরও বলা হয়, কারণ কি করতে পারে কম্পিউটার যে কোনো সময় ডেটাকে প্রসেস রিট্রিভ স্টোর করতে পারে আপনি যখন চান তখনই, রাইট? এই জন্য কম্পিউটারটাকে ডেটা প্রসেসরও বলা হয়। আর এখানে আমরা জেনেছি যে কিভাবে একটা কম্পিউটার ডেটাটাকে প্রসেস করে। আচ্ছা, the activity of processing data using a computer is called data processing. ঠিক আছে, মানে কম্পিউটারকে ব্যবহার করেই যখন আপনি ডেটা প্রসেস করছেন তখনই সেই অ্যাক্টিভিটিটাকে বা সেই সিস্টেমটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা প্রসেস। হ্যাঁ, আচ্ছা, এখন এই ডেটাটা প্রসেস কম্পিউটার কিভাবে করে? প্রথমে সেই ডেটাটাকে ক্যাপচার করে, এরপরে ম্যানিপুলেট করে আপনাকে একটা আউটপুট হিসেবে একটা মিনিংফুল ইনফরমেশন প্রোভাইড করে, রাইট? আচ্ছা, সো এই ডেটাটা হচ্ছে একটা র ম্যাটেরিয়াল যেটা ইনপুট আকারে আপনি দেন এবং ইনফরমেশনটা হচ্ছে একটা প্রসেসড ডেটা যেটা কিনা আপনাকে একটা মিনিংফুল আউটপুট প্রদান করে, তাই না? আচ্ছা, এরপরে এটা গেল হচ্ছে আপনার কম্পিউটার কি, ডেটা প্রসেসিং কি এবং কম্পিউটার কিভাবে ডেটা প্রসেস করছে। আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম যে একটা কম্পিউটার সিস্টেমের কি কি ক্যারেক্টারিস্টিক্স বা কি কি বৈশিষ্ট্য আছে আসলে কম্পিউটারের। কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো আমরা সবাই জানি, এটাই এখন আমরা জাস্ট থিওরিটিক্যালি একটু গুছিয়ে পড়ছি। আচ্ছা, কম্পিউটারের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক কি, কম্পিউটার অটোমেটিক। দ্যাট মিন্স কম্পিউটারকে আপনি একটা জব দিয়ে বা অনেকগুলো কাজ দিয়ে আপনি বসে থাকতে পারেন, কম্পিউটার অটোমেটিক্যালি সেই আপনার ইনস্ট্রাকশনগুলো ফলো করে এক ওয়ান বাই ওয়ান। ঠিক আছে, এটাই বুঝিয়েছে যে কম্পিউটার হচ্ছে অটোমেটিক, আপনার ইন্টারাকশন ছাড়াও কম্পিউটার কি করতে পারে, অটোমেটিক আপনার কাজগুলো করে দিতে পারবে। আচ্ছা, স্পিড, অবশ্যই কম্পিউটার কি যে কোনো টাস্ক খুবই হায়ার স্পিডে করতে পারে এবং কম্পিউটারের যে স্পিডের যে ক্যালকুলেশনগুলো এগুলোর একক হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে মাইক্রোসেকেন্ড, ন্যানোসেকেন্ড, পিকোসেকেন্ড। সেগুলো হচ্ছে কম্পিউটারের স্পিড মেজারমেন্ট একক। হ্যাঁ, স্পিড মেজার করার যে ইয়েগুলো আছে, এককগুলো আছে। আচ্ছা, অ্যাকিউরেসি, অবশ্যই কম্পিউটার কি আপনাকে সব সময় অ্যাকিউরেট রেজাল্ট দিবে এবং এটার অ্যাকিউরেসিটা ডিপেন্ড করবে কিসের উপরে, এর ডিজাইনের উপরে এবং অবশ্যই আপনার ইনপুটের উপরে, ইনপুট ডেটার উপরে। আপনি যদি ভুল ইনপুট দেন তাহলে কম্পিউটারও আপনাকে ভুল আউটপুট দিবে, which is can be referred to as garbage in garbage out. ওকে, সো আপনি যদি গার্বেজ ইনপুট দেন গার্বেজই আউটপুট পাবেন। ঠিক আছে, এটা সব দিক থেকে অ্যাকচুয়ালি হিউম্যানও এরকমই, রাইট? অ্যাজ এ হিউম্যান বিং আমরা যদি গার্বেজ ইনপুট নেই আমাদের আউটপুটটাও গার্বেজই আসবে। ঠিক আছে, সো এখান থেকে কিন্তু হচ্ছে পার্সোনালিও শেখার আছে কিছু বিষয়। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বেশ ম্যাচিউর আপনারা। আচ্ছা, ডিলিজেন্স হচ্ছে কম্পিউটার ইজ ফ্রি ফ্রম মনোটনি, টায়ার্ডনেস অ্যান্ড কম্পিউটারকে আপনি যে কোনো কাজ যদি সারাদিন 24 ঘন্টার একটা কাজ দিয়ে রাখেন ও উইদাউট এনি টায়ার্ডনেস অ্যান্ড গ্রাম্বলিং আপনাকে কাজটা করে দিবে, রাইট? যেটা আমরা হিউম্যান বিং পারি না। সো এটা একটা তার ইউনিক ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ছে। আচ্ছা, এরপরে আসেন ভার্সিটালিটি। অবশ্যই কম্পিউটারকে আপনি বিভিন্ন ধরনের কাজ করাতে পারবেন। কম্পিউটার ভার্সিটাইল, অনেকগুলো কাজ সে একই সাথে করতে পারে, বিভিন্ন টাইপের কাজ। হ্যাঁ, আচ্ছা, পাওয়ার অফ রিমেম্বারিং, অ্যাকচুয়ালি ওই চলে গেল। আচ্ছা, পাওয়ার অফ রিমেম্বারিং, এভাবে কিন্তু পড়ানোটা একটু ডিফিকাল্টি লাগছে আমার কাছে, বসে পড়ানোর জন্য ব্যাপারটা একটু আপনারা ফ্রি টাইমে পারলে দেখেন। সো এখানে পাওয়ার অফ রিমেম্বারিংটা অ্যাকচুয়ালি আপনার স্টোরেজ ক্যাপাসিটিটাকে বোঝাচ্ছে যে কম্পিউটারের স্টোরেজের উপর ডিপেন্ড করে সে অনেক লার্জ ডেটাও
কি মনে রাখতে পারে। ঠিক আছে, খুবই সিম্পল। আচ্ছা, কম্পিউটারের কোনো আইকিউ নেই, ওকে আপনি যত ডেটা দিয়ে রাখবেন সেটার উপর বেস করেই ও হচ্ছে আপনাকে রেজাল্ট দিবে। আপনি যদি এআই এর কথাও চিন্তা করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও কিন্তু ইন্টেলিজেন্স সিস্টেমটা আর্টিফিশিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এরকম হিউম্যানদের মতো না, আমাদের মতো না, কোনো আইকিউ নেই তার। ঠিক আছে, দেখা যায় অনেক সময় আমাদেরও মধ্যেও আইকিউ লেভেলটা অনেক কম থাকে, তারপরেও আমরা সেটাকে ট্রেন করলে অ্যাকচুয়ালি ডেভেলপ করতে পারবো। তো কম্পিউটারের অ্যাকচুয়ালি আইকিউ নেই, সো ডেভেলপ করার কিছু নাই। আচ্ছা, এন্ড কম্পিউটারের কোনো ফিলিংস নাই, রাইট? সো ওকে আপনি যা কাজ করাবেন ও সেই কাজই করবে, যে ইনস্ট্রাকশন দিবেন ও সেই কাজই করবে। ও আপনি ভালো কাজ করছেন নাকি খারাপ কাজ করছেন সেটা ও আইডেন্টিফাই করতে পারে না, রাইট? সো ওর কোনো ফিলিংস নেই। আমরা যেরকম ফিল করতে পারি ও ভালো খারাপ কিছু ফিল করতে পারে না। এটা আমরা কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্স পড়েছি। এরপরে এসছে, এটা একটা পার্ট গেল। এরপরে সেকেন্ড পার্টে আমরা ইভলিউশন সম্পর্কে পড়েছি, মানে কম্পিউটারের এই কিভাবে আবিষ্কৃত হলো, এটার জেনারেশনগুলো কিভাবে আসলো, এগুলো সম্পর্কে আমরা একটু জেনেছি। সো প্রথমে কম্পিউটার ছিল হচ্ছে আপনার অ্যাবাকাস নামে একটা ম্যানুয়ালি অপারেটেড ডিজিটাল কম্পিউটার ছিল, যেটা কিনা আপনার এই অ্যাবাকাস ওয়ার্ডটা 1387 আগে ব্যবহার করা হতো, মানে অনেক অনেক বছর আগে অ্যাবাকাসটা আপনার একটা ম্যানুয়ালি ডিজিটাল কম্পিউটার ছিল। হ্যাঁ, এরপরে ফার্স্ট হচ্ছে ব্লেইজ প্যাসকেল ক্যালকুলেটর ইনভেন্ট করলে 1642 সালে। ঠিক আছে, যেই ক্যালকুলেটরটাতে আপনি শুধুমাত্র যোগ করতে পারতেন, শুধুমাত্র যোগের জন্য ক্যালকুলেটরটা ইউজ করা হতো তখন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন হচ্ছে এখানে হিস্ট্রি দেয়া আছে। হ্যাঁ, এখানে আমরা তেমন কিছুই পড়িনি, এখানে জাস্ট হিস্ট্রি পড়েছি যে কিভাবে আপনার কম্পিউটার পর্যন্ত আসলো। প্রথমে ক্যালকুলেটর আসলো, প্রথমে তো হচ্ছে আপনার ম্যানুয়ালি অপারেটেড ডিজিটাল ছিল অ্যাবাকাস ডিজিটাল কম্পিউটার, এরপরে আসলো হচ্ছে যোগের জন্য ক্যালকুলেটর, এরপরে আসলো মাল্টিপ্লিকেশনের জন্য ক্যালকুলেটর 1671 সালে এই যে ফন লেইবনিজ, হ্যাঁ, ও আবিষ্কার করলো। এরপরে কিবোর্ড আবিষ্কৃত হলো, কিবোর্ড মেশিনটা 1880-তে ইউনাইটেড স্টেটসে হচ্ছে আপনার ইনভেন্টেড করা হলো। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার 1880-তে আবার হচ্ছে পাঞ্চ কার্ডটা অনেক বেশি চলতো তখন, পাঞ্চ কার্ড আসলো। পাঞ্চ কার্ড আসার চললো হচ্ছে 1970 পর্যন্ত। ঠিক আছে, এরপরে আপনার চার্লস ব্যাবেজ, যাকে কিনা কম্পিউটারের জনক হিসেবে ধরা হয়, উনি অ্যাকচুয়ালি প্রথম প্রোগ্রামেবল কম্পিউটারের যে থিওরিটা ওইটা উনি দেন, এই কারণে ওনাকে কম্পিউটারের জনক বলা হয়। অ্যান্ড উনি হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন 1822-এ হচ্ছে আপনার ডিজাইন করে, এবং উনি 1842 সালে আপনার ফুললি অটোমেটিক অ্যানালাইটিক্যাল ইঞ্জিন ডিজাইন করেন, যেটা কিনা আপনার বেসিক অ্যারিথমেটিক ফাংশনগুলো একটা টাইম মানে একসাথে অপারেট করতে পারত। বুঝছেন? বেসিক অ্যারিথমেটিক অপারেশন তো বুঝছেন। আচ্ছা, সো এই জন্য ওনাকে হচ্ছে ফাদার অফ মডার্ন ডিজিটাল কম্পিউটার বলা হয়। এরপরে দেখেন কিছু আর্লি কম্পিউটারের নাম দেয়া আছে এবং সেগুলো কত থেকে কত সালের মধ্যে ইনভেন্ট করা হয়েছিল সেগুলো দেয়া আছে। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারে আমরা এগুলোই দেখেছিলাম। এরপরে আমরা পড়েছি কম্পিউটারের জেনারেশন সম্পর্কে। এ পর্যন্ত আমাদের 5টা জেনারেশন আছে। 5 নাম্বার জেনারেশনে এআই ইন্টিগ্রেট হয়েছিল। এরপরে এখন পর্যন্ত ডেভেলপ হয়ে প্রত্যেকটা ফিচার চেঞ্জের সাথে সাথে জেনারেশনগুলোকেও আমরা চেঞ্জ করে করে বলছি, আপডেট করে করে বলছি, রাইট? সো 5 নাম্বার জেনারেশন পর্যন্ত অ্যাকচুয়ালি খুব বেশি চেঞ্জেসগুলো আসছে। আচ্ছা, সো প্রথম জেনারেশনের ক্যারেক্টারিস্টিক্স এখানে দেয়া আছে। কোন সালে এটা এসেছিল, এটার হার্ডওয়্যার টেকনোলজিগুলো কি ছিল, মানে কি কি হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে,
কি কি সফটওয়্যার ব্যবহার করা হয়েছিল এটাকে ডিজাইন করার জন্য, কি ক্যারেক্টারিস্টিক্স ওর কি কি ছিল, মানে সাইজ কেমন ছিল, কমার্শিয়ালি ইউজ হতো কিনা, তারপরে হচ্ছে ইউজ করাটা ডিফিকাল্ট ছিল কিনা, এই জিনিসগুলো বলা আছে এবং কিছু কম্পিউটারের নাম বলা আছে। সো ও হচ্ছে প্রথম জেনারেশনের যে কম্পিউটার, ও হচ্ছে 1942 থেকে 1955 পর্যন্ত চলেছে, অনেক বেশি। এবং হচ্ছে ওর হার্ডওয়্যার টেকনোলজিগুলো ছিল ভ্যাকিউম টিউবস, ইলেকট্রোম্যাগনেটিক রিলে মেমোরি ইউজ করা হতো এবং সেকেন্ডারি স্টোরেজ হিসেবে পাঞ্চ কার্ড ইউজ করা হতো। ওকে, ফার্স্ট জেনারেশনে। এবং সফটওয়্যার টেকনোলজি ওর ছিল হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ওখানে মেশিন এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হতো, যেগুলো কিনা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আর হচ্ছে স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট ইউজ করা হতো। মোস্টলি সায়েন্টিফিক অ্যাপ্লিকেশনগুলোই চলতো প্রথম জেনারেশনের কম্পিউটারে। হ্যাঁ, আর এটা হচ্ছে অনেক বড় ছিল সাইজে, দেখতে পুরো একটা রুমের সমান ছিল, অনেক বেশি বাল্কি ছিল এবং লিমিটেড কমার্শিয়াল ইউজের জন্য এটা ছিল আর কি মোস্টলি, এবং অনেক বেশি এক্সপেন্সিভ ছিল এবং ডিফিকাল্ট ছিল ইউজ করা, বা ইনস্ট্রাকশন দেওয়াটা খুবই কঠিন ছিল, সবাই ইনস্ট্রাকশন দিতে পারতো না যেহেতু সায়েন্টিফিক অ্যাপ্লিকেশনসগুলো এখানে চলতো। আচ্ছা, সো এই ছিল হচ্ছে ফার্স্ট জেনারেশনের কম্পিউটার, এরকম দেখতে ছিল, আপনার পুরো রুম জুড়ে কম্পিউটার ছিল এবং হার্ডওয়্যার টেকনোলজি যেটা ভ্যাকিউম ব্যবহার করা হতো। ওকে, বেশি ফাস্ট বলছি নাকি? ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন সেকেন্ড জেনারেশনে। সেকেন্ড জেনারেশনে কি ছিল? সেকেন্ড জেনারেশন দেখেন আপনার টাইম পিরিয়ড হচ্ছে 1955 টু 1964। এখানে হচ্ছে আপনার কি হার্ডওয়্যার টেকনোলজিগুলো, এখানে হচ্ছে আপনার ভ্যাকিউম টিউব রিপ্লেস করে ট্রানজিস্টর ব্যবহার করা হলো এবং ওখানে যেটা ছিল ইলেকট্রোম্যাগনেটিক রিলে মেমোরি কে সরায় এখানে ম্যাগনেটিক কোর মেমোরি ব্যবহার করা হতো ফর প্রাইমারি মেমোরি, এন্ড হচ্ছে ম্যাগনেটিক টেপ ডিস্ক এখানে সেকেন্ডারি স্টোরেজ হিসেবে ব্যবহার করা হচ্ছিল, যেখানে আপনার ফার্স্ট জেনারেশনে কি ইউজ করা হচ্ছিল? পাঞ্চ কার্ড। রাইট, ডিফারেন্স গুলো একটু ধরে ধরে পড়লে ইজিয়ার হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন ব্যাচ অপারেটিং সিস্টেম চলে আসলো এবং এখানে কি করা হচ্ছে আপনার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট জেনারেশনে কি ছিল? লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে মেশিন লেভেল এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু এখানে চলে আসলো কি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এখানেও কি আপনার সায়েন্টিফিক এবং কমার্শিয়াল কিছু অ্যাপ্লিকেশন তখন ইন্টিগ্রেট হলো। আগেও সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন ছিল, কমার্শিয়াল অ্যাপ্লিকেশন কম ছিল, এখানে কমার্শিয়াল অ্যাপ্লিকেশনও কিছু ইন্টিগ্রেট হলো এবং এটা আগেরটার থেকে, আগের জেনারেশনের থেকে ফাস্টার, স্মলার, মোর রিলায়েবল এন্ড ইজিয়ার টু প্রোগ্রাম দেন প্রিভিয়াস জেনারেশন। কারণ এখানে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যেহেতু ইউজ করা হয়েছে, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশনগুলো আপনার মোস্ট লাইকলি ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতোই দেয়া যায়, তাই এটা ইউজ করাটা কিছুটা ইজিয়ার হলো আগেরটার থেকে। ঠিক আছে। আচ্ছা, commercial production was still difficult and costly. তারপরেও কমার্শিয়ালি এটাকে ইউজ করাটা তখনও পসিবল হয়ে ওঠেনি, ডিফিকাল্ট ছিল। আচ্ছা, কিছু সেকেন্ড জেনারেশনের কম্পিউটারের নাম এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আপনার সেকেন্ড জেনারেশনের কম্পিউটার। ওকে, সো এখানে দেখেন সাইজটা কিন্তু অনেক কমে এসেছে, মেইনলি আপনার ট্রানজিস্টর ইউজ করার কারণে। ওকে, করতে পারতেছেন কি যারা আজকে নিউ আসছেন? হ্যাঁ, এই চার্টগুলাই অ্যাকচুয়ালি করতে হবে। এই চার্টগুলো দিয়ে কোয়েশ্চেন আসলে এরকম 2-2.5 মার্কের আসতে পারে। হ্যাঁ, যে আপনার এই জেনারেশনের হচ্ছে আপনি ক্যারেক্টারিস্টিক্সটা লিখেন, তখন আপনার এই টেবিলটা লিখেন। তার মানে এই না যে সব পয়েন্ট টু পয়েন্ট দিতে হবে, মেইন যে ফিচারসগুলো সেগুলো মোটামুটি লিখতে পারলেই হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে থার্ড জেনারেশন দেখেন ইয়ারটা চেঞ্জ হয়ে গেল 64 থেকে, প্রত্যেকটার দেখবেন ইয়ারেরও আপনার রিলেটেড, ওটা কিন্তু 62 পর্যন্ত মনে হয় না, 65 পর্যন্ত চলছে। এখানে 64-এ এটা হচ্ছে আপনার ইনভেন্ট হওয়া শুরু করলো বা বাজারে আসার
যে প্রসেসটা। তো 64 থেকে 75 পর্যন্ত এই জেনারেশনটা ছিল। এখানে আইসি এন্ড এসএসআই মানে কি হচ্ছে, এসএসআই কি স্মল সিস্টেম ইন্টিগ্রেশন, রাইট? এন্ড এমএসআই, এমএসআই হচ্ছে আপনার মিডিয়াম বলতে পারেন সিস্টেম ইন্টিগ্রেশন। হ্যাঁ, আর হচ্ছে টেকনোলজিস লার্জ, এখানে কি ম্যাগনেটিক কোর মেমোরি ইউজ করা হচ্ছে, বাট এটার কি ক্যাপাসিটি লার্জার, ক্যাপাসিটি লার্জার, লার্জার ক্যাপাসিটি ডিস্ক এন্ড ম্যাগনেটিক টেপস হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে সফটওয়্যার টেকনোলজি হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম চলে আসলো। আগেরটাতে কি ছিল, ব্যাচ অপারেটিং সিস্টেম, এটাতে হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। এখানে স্ট্যান্ডার্ডাইজ মানে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এখনো ইউজ করা হচ্ছে থার্ড জেনারেশনে, কিন্তু এখানে আরো বেশি স্ট্যান্ডার্ডাইজ করা হলো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে। এবং এখানে হচ্ছে আপনার আচ্ছা, এখানে হচ্ছে আপনার সফটওয়্যার ফর আনবিল্ডিং সফটওয়্যার অফ সফটওয়্যার ফ্রম হার্ডওয়্যার, হার্ডওয়্যার থেকে সফটওয়্যারের যে ডিফারেন্সিয়েট গুলো বা হার্ডওয়্যার এবং সফটওয়্যার যে ডিস্টিংগুইশ করা, এই জিনিসটা আপনার থার্ড জেনারেশনে চলে আসলো। এটা হচ্ছে আপনার ফাস্টার, স্মলার, মোর রিলায়েবল, এখানে ভুল হওয়ার পসিবিলিটিস কমে গেল, ইজিয়ার এন্ড চিপার টু প্রোডিউস কমার্শিয়ালি, এখানে আপনার কস্টটা অনেক বেশি কমে আসলো, easier to use and easier to upgrade than previous generation। এখানে আপগ্রেডেশনের যে বিষয়টা, আপগ্রেড করার ব্যাপারটাও কিন্তু ইজি হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু রিপ্রেজেন্টেটিভ সিস্টেমের নাম লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, এই থার্ড জেনারেশনের কম্পিউটার, এটা এখানে আইসি ব্যবহার করা হয়েছে। মেইনলি আপনার সাইজ কমার পিছনের রিজনই হচ্ছে এই হার্ডওয়্যার টেকনোলজি। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন ফোর্থ জেনারেশন। ফোর্থ জেনারেশন 5টা জেনারেশনের ক্যারেক্টারিস্টিক জেনারেশন আগাচ্ছে আর সবকিছু বড় হচ্ছে। ম্যাম এটা পুরোটা আচ্ছা, আপনাদেরকে তো বললাম কি ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়তে পারলেই হচ্ছে, মানে হার্ডওয়্যার টেকনোলজি গুলো কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে আপনি কম্পেয়ার করে করে পড়বেন। প্রথম যে জেনারেশন ছিল ওখানে হার্ডওয়্যার টেকনোলজি কি ছিল, ভ্যাকুয়াম টিউব, মানে কম্পিউটার ছোট হচ্ছে। হ্যাঁ, ভ্যাকুয়াম টিউব এবং মেমোরি। আপনার শুধু মাথায় রাখতে হবে হার্ডওয়্যার টেকনোলজি যেটা, সেটা ট্রানজিস্টর হতে পারে, আইসি হতে পারে, কখন কোনটা বের হচ্ছে, এবং মেমোরিটা হিসেবে কি ব্যবহার হচ্ছে, এই দুইটাই তো হার্ডওয়্যারের মধ্যে। বাকি এগুলা এত কিছু পড়ার দরকার নাই, যে পার্সোনাল কম্পিউটার, সুপার কম্পিউটার, প্যারালাল, এগুলো পড়ার দরকার নাই। আপনি যে স্টোরেজ মিডিয়া পর্যন্ত পড়েন, এইটুকু লিখতে পারলেই না যে আপনি স্টোরেজটা কি হচ্ছে এবং হার্ডওয়্যার টেকনোলজিটা কি ব্যবহার হচ্ছে, ঠিক আছে? এবং দেখেন, হ্যাঁ এক্স্যাক্টলি, আপনার সাইজ কমে যাচ্ছে কিন্তু ফাংশনালিটিস অনেক বেড়ে যাচ্ছে, কাজ করার দক্ষতা বাড়ছে। আমি যে ইএলএসআই যে কোড যেটা ওটা কি নাম বলেছিলেন? ভেরি লার্জ সিস্টেম ইন্টিগ্রেশন, ICs with VLSI technology, microprocessor, semiconductor, memory, larger capacity hard disks as built-in secondary storage. और तो আবার বানানে প্রবলেম আসছে। আচ্ছা, ঠিক আছে, বানান। আচ্ছা, যদি স্পেলিং মিস্টেক হয় তাহলে মানে এমন স্পেলিং মিস্টেক করেন না যে ওয়ার্ডটা করতেই পারতেছি না, বাট যদি আমি ওয়ার্ডটা ধরতে পারি তাহলে মার্কস দিয়ে দিব। কিন্তু আমার বুঝতে হবে কি লিখছেন। মানে অনেক সময় দেখা যায় আপনাদের হ্যান্ডরাইটিংই বুঝি না যে আপনারা কি লিখছেন খাতাতে, ঠিক আছে? তো ওইভাবে লিখেন না, অ্যাটলিস্ট আমি যেন বুঝতে পারি, সেন্টেন্স মেকিংটা যেন ঠিক থাকে, ঠিক আছে? বাট আপনাদের কিন্তু স্পেলিং, আপনারা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো আপনাদের কিন্তু স্পেলিং মিস্টেক থাকা যাবে না। হ্যাঁ, এটা আমি অন্য ডিপার্টমেন্টে বলতে পারি যে আমি ছেড়ে দিলাম, কিন্তু আপনাদের যে অ্যাকচুয়ালি এটা বলতে গেলে আপনাদের ডিপার্টমেন্ট থেকেও আমাকে ধরতে পারে যে আপনি কাজটা কেন করতে পারেন। ম্যাম সিক্রেট না, কিছু রেকর্ড হয়ে গেছে সিক্রেট। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন এখানে কি সফটওয়্যার টেকনোলজিস গুলো আর বলছি না, এখানে আর কি অপারেটিং সিস্টেম গুলো আপগ্রেড হলো, পিসিস এর জন্য অপারেটিং সিস্টেম চলে আসলো,
হলো, আর একটা আরো অ্যাফোর্ডেবল হলো, স্মলার হলো, এখন কমার্শিয়ালি অনেক বেশি ইউজ করা যাচ্ছে আপনার 4th জেনারেশন। 4th জেনারেশনে বেসিক্যালি আপনারা অনেকেই ব্যবহার করেছেন এই কম্পিউটার বাসায়, তাই না? সো এই কম্পিউটারটা আপনারা মোটামুটি দেখেছেন, আমরাও ইউজ করেছি বাসা বাড়িতে। আচ্ছা, এরপরে আসেন 5th জেনারেশনে, বেসিক্যালি হচ্ছে আপনার এআই চলে আসলো, তখন আরো বেশি স্মলার হয়ে গেল, এখানে ইউএসআই টেকনোলজি চলে আসলো, আলট্রা লার্জ সিস্টেম ইন্টিগ্রেশন চলে আসলো, আপনার আইসি ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, আইসি কিন্তু মেইন, কিন্তু হার্ডওয়্যার টেকনোলজি চেঞ্জ হয় না। ম্যাম কি? হ্যাঁ, থার্ড যেটা ওটা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ, ইন্টারনেট, জাভা, পি, বিএম, এতগুলো মুখস্থ করতে হবে না তো, তুমি জাস্ট সিমিলার জিনিসগুলো এখানে প্যারালাল প্রোগ্রামিং লাইব্রেরিজ, মানে এখানে অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে যেগুলোর নাম দেয়া আছে এখানে, এত কিছু লেখার দরকার নেই। আপনারা মেইনলি এটা পড়বেন যে মাইক্রো কার্নেল বেসড, মাল্টি থ্রেডিং, ডিস্ট্রিবিউটেড ওএস, প্যারালাল প্রোগ্রামিং লাইব্রেরিজ ইউজ করা হচ্ছে, এটা লিখলেই হবে। মাল্টিমিডিয়া ইন্টারনেট অ্যাপ্লিকেশন, পুরুষ তো বিলুপ্ত প্রায় জানি। ম্যাম আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আপনার 5টা জেনারেশন, ঠিক আছে? এই যে 5th জেনারেশন, জেনারেশনের চারগুলো তো আচ্ছা, এগুলো আপনারা পড়ার সময় একটু ট্রিক মেইনটেইন করে পড়তে হবে, মানে একটু আপনার হচ্ছে প্রথম জেনারেশনের সাথে 2nd জেনারেশনের পার্থক্যটা কোথায় হচ্ছে এটা একটু মনে রেখে পড়বে, তাহলে দেখবেন ইজি হয়ে যাবে, খুব বেশি কঠিন লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে নেক্সট ওয়েডনেসডে, মানে নেক্সট যেদিন আমরা ক্লাসে আসবো ওই দিনই আমাদের একটা এক্সাম থাকছে, এটা একটু বন্ধ করে দেন বুধবার।